নমস্কার সবাইকে। আমার প্রথম লং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এর আগে আমি একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম। সেখানে একটি বইয়ের ব্যাপারে খুবই সামান্য কিছু কথা বলতে পেরেছিলাম। আজকে এই লং ভিডিওতে আমি একটি বইয়ের আলোচনা করতে চলেছি। বইটি কী নিয়ে, তার আগে কিছু কথা আপনাদেরকে বলি। সবাই আমরা বাঙালিরা জানি যে আমাদের দুজন মহাপুরুষ ছিলেন যাদের শেষ জীবনটা নিয়ে বেশ ধোঁয়াশা আছে, অর্থাৎ তাদের শেষ জীবনটা কেমন কেটেছে। এই দুইজন ব্যক্তি কিন্তু 48 বছর বয়সে অন্তর্ধান হয়েছিল দুজনেরই, এবং তারপর এনাদের কী হলো, এনাদের কেমন ছিল এনাদের শেষ জীবন, সে সম্পর্কে কিন্তু আজও রহস্য রয়ে গেছে। এই দুজন কারা? এক হলেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, এবং দ্বিতীয়জন চৈতন্য মহাপ্রভু বা চৈতন্যদেব। নেতাজি সুভাষচন্দ্র বসুর ক্ষেত্রে তবুও অনেক ডকুমেন্ট তো পাওয়া যায়, এবং অনেক ডকুমেন্টই আছে যেগুলো এখনও ডিক্লাসিফাই হয়নি। সেগুলো হলে হয়তো একটা পরিষ্কার ধারণা আমরা পাবো। কিন্তু চৈতন্য মহাপ্রভু, যিনি প্রায় 500 বছর আগে জন্মেছিলেন, অথবা 500 বছর আগে যিনি বিচরণ করেছেন ভারতবর্ষে, তার শেষ জীবন বা তিনি হঠাৎ করে যে অন্তর্ধান হয়ে গেল তার, সেটা মানে তারপরের কি হয়েছিল তার নানান রকমের থিওরি তো আমরা জানি, পাওয়া যায়। কিন্তু সব কটাকেই যে কটা থিওরি পাওয়া যায় কোনোটাকেই আলটিমেট হিসেবে ধরে নেওয়া যায় না, তারপরেও প্রচুর প্রশ্ন থেকে যায়। তো সেই চৈতন্য মহাপ্রভু অথবা চৈতন্য দেব, তার ওপরেই কিন্তু আজকে আমার এই আলোচনা। এবং বইটা আমি আপনাদের দেখাই। বইটা হচ্ছে শ্রী রজত পালের লেখা চৈতন্য শেষ কোথায়। আমি এর আগের ভিডিওতে রজতবাবুরই আরেকটি বই, গৌরচন্দ্রিকা সম্রাট রামপালের যুদ্ধযাত্রা, সেটা দেখিয়েছি। ওই বইটিরও আমি রিভিউ আনার চেষ্টা করব, কিন্তু আজ এই বইটি নিয়ে কথা বলবো। দেখুন, চৈতন্যদেব কে ছিলেন মোটামুটি আমরা কম বেশি জানি। তিনি গৌড়ীয় বৈষ্ণব সন্ন্যাসী ছিলেন। তিনি ভক্তি মুভমেন্ট যেটা ছিল, ভক্তি আন্দোলন, তার এক অন্যতম কুশীলব ছিলেন। মোটামুটি এটুকু আমরা জানি যে তিনি বৈষ্ণব সাধক। তিনি এক বাংলা জুড়ে, বা বলা হলো গোটা ভারতবর্ষ জুড়ে বৈষ্ণব আন্দোলন সংগঠিত করেছিলেন। তারা নানান কাণ্ড কীর্তি কাহিনী জানা যায়। চৈতন্যদেব জীবনের শেষ 24 বছর কাটিয়েছেন পুরীধাম, নীলাচল পুরীধাম, সেখানে, এবং সেখান থেকেই তিনি অন্তর্ধান হয়ে যান। অনেকে বলেন যে তাকে পুরী মন্দিরের পাণ্ডারা খুন করেছিলেন। কেউ বলে পায়ে ইটের আঘাত লেগে, নৃত্যরত অবস্থায় পায়ে ইটের আঘাত লেগে তার থেকে যে ক্ষত হয়েছিল সেই ক্ষত বিষিয়ে গিয়ে তার ফলে তার মৃত্যু হয়। কেউ বলে তিনি পুরীর সমুদ্রে ডুবে মৃত্যুবরণ করেন। আবার কেউ বলে তিনি স্রেফ অন্তর্ধান, কি বলবো আর কি, তিনি পাবলিক লাইফে আর থাকেননি, তিনি একেবারে নিভৃতে কোথাও চলে যান। কোনটা সত্যি? সেই সম্ভাবনাগুলোকেই ইনভেস্টিগেট করে দেখেছেন রজতবাবু। খুবই দেখতে পাচ্ছেন বইটি খুব মোটা বই। বইটি 350
75 পৃষ্ঠা, বেশ মোটা একটি বই এবং প্রচুর তথ্য আছে এই বইটিতে, প্রচুর তথ্য। আর এমন এমন তথ্য আছে যেগুলো ঠিক গতানুগতিক আমরা যতটুকু জানি তারও বাইরে নানান বিস্ময়কর তথ্য এই বইতে আছে। এটুকু আমি বলতে পারি, এই বইটি পড়লে চৈতন্যদেব সম্পর্কে আপনাদের ধারণা অনেকখানি পাল্টে যাবে। সেটা তিনি শারীরিকভাবে কেমন ছিলেন, তার মানসিক তিনি কতটা বুদ্ধিমান একজন ব্যক্তি ছিলেন, রাজনীতি সচেতন মানুষ ছিলেন, সেই মানুষ চৈতন্যকেও এই বইতে, এই গ্রন্থে খোঁজার চেষ্টা হয়েছে, অথবা অনেকখানি ডিপিক্ট করার চেষ্টা হয়েছে যে মানুষ চৈতন্যদেব কেমন ছিলেন। কারণ চৈতন্যদেবের ওপরে নানান বই পাওয়া যায়, তবে সেগুলোর সমস্যা হচ্ছে প্রত্যেকটা বই সেগুলো ভক্তিভাবে একেবারে আচ্ছাদিত, ভক্তি রসে সিক্ত একেবারে যাকে বলে। সেখান থেকে রজতবাবু ভীষণ নিরপেক্ষভাবে, কোনো রকমের মোহ না দেখিয়ে নির্মোহভাবে মানুষ চৈতন্যদেবকে খুঁজেছেন এবং তার কর্মকাণ্ড কী ছিল, তিনি কি করতে চেয়েছিলেন, তিনি কেমন ছিলেন, তার পার্ষদরা কেমন ছিল, সেই সময়কার বাংলা বা ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল, আর্থসামাজিক পরিস্থিতি কেমন ছিল, সেই সময়ে ধর্মাচরণ কেমন ছিল, সে সমস্ত কিছু উনি এখানে লিখেছেন। বইটি, আমার কাছে যে কপিটি আছে এটি বইচই পাবলিকেশন থেকে প্রকাশিত। বইচই এখন আর নেই, পাবলিকেশন উঠে গেছে। আপনারা যদি এই বইটি কিনতে চান তাহলে অভিযান পাবলিশার্স থেকে কিনতে পারেন। বইটি বর্তমানে অভিযান পাবলিশার্স বের করে। বইটিতে দেখুন এই যে কথামুখ, খুবই ইন্টারেস্টিং। আপনারা কেউ যদি কেনেন বইটি, কথামুখ থেকে শুরু করবেন, তাহলে অনেকখানি বুঝতে সুবিধে হবে। ইয়র্কশায়ারের একটি ঘটনা দিয়ে ভদ্রলোক শুরু করেছেন লেখা, সেখান থেকে উনি টেনে নিয়ে গেছেন বাংলা তথা ভারতবর্ষ উদ্বেলিত করা এমন প্রাণের মানুষ আগেও একজন এসেছিলেন, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর আগে চৈতন্যদেব, তার কথা বলেছেন। অসাধারণ। এভাবে কেউ গবেষণা করেছে, এতটা গভীরভাবে গবেষণা করেছে, প্রচুর গ্রন্থ ঘেটেছেন এবং দরকারে বিভিন্ন জায়গা, চৈতন্যদেবের স্মৃতি সম্বলিত বিভিন্ন জায়গাতেও উনি গিয়েছিলেন। অসাধারণ। গবেষণা করতে তো এভাবেই করা উচিত, ফুল ডিভোশন দিয়ে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন সূচিপত্র, এই বিভিন্ন পর্বে ভাগ করা, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তার মধ্যে দেখুন এই যে বাংলা, উড়িষ্যা, তারপরে এই যে দাক্ষিণাত্য, উত্তরাপথ। কতজন আমরা জানি উনি দাক্ষিণাত্যেও গিয়েছিলেন? হ্যাঁ, যারা একটু এগুলো সম্পর্কে খেয়াল রাখেন তারা জানেন, কিন্তু বেশিরভাগই জানেন না। এই হয়েছে। এবং তারপরে এই যে এখানে গিয়ে শেষ হয়েছে এই যে অন্তর্ধান পরবর্তী অধ্যায়, ভীষণই চিত্তাকর্ষক। প্রচুর তথ্য আছে, প্রচুর তথ্য জানতে পারবেন, প্রচুর কিছু জানতে পারবেন আপনারা। তারপর এই যে প্রথম পর্ব ভূমিকা, এই ভূমিকা কিন্তু অবশ্যই পড়বেন, নিবিড় পাঠের নির্দেশিকা। একটা কথা বলে রাখি, এই যেহেতু এটি খুব এক্সটেন্সিভলি রিসার্চড একটি বই, তো খুব মনোযোগ দিয়ে কিন্তু পড়তে হবে বইটি। এমন নয় যে ঠিক আছে পড়লাম, বেশ একটু কাজকর্ম শেষ করে একটু আয়েশ করে নিয়ে বসে পড়লাম, না, এটা সেই বই নয়। এটা কিন্তু যথেষ্ট আপনার অ্যাটেনশনের দাবি রাখে, ভীষণভাবেই যেই ডিভোশন নিয়ে বইটা লেখা হয়েছে, যেই সিরিয়াসনেস নিয়ে বইটি লেখা হয়েছে, এই বইটি পাঠ করতে গিয়েও কিন্তু সেরকমই সিরিয়াসনেস দরকার। হ্যাঁ, বইটি সেরকম সিরিয়াসনেসই দাবি করে। সুতরাং যাদের এই ধরনের বিষয় পছন্দ, যারা নন ফিকশন পড়তে খুব ভালোবাসেন,
নতুন কিছু জানতে চান তাদের কিন্তু এটা একটা মাস্ট রিড। তো এখানে বিভিন্ন গ্রন্থ, এই যে বাংলা ও সংস্কৃত গ্রন্থের তালিকা, এই প্রত্যেকটি গ্রন্থ উনি সব গ্রন্থের সাহায্য নিয়েছেন আর কি। ইংলিশ গ্রন্থ আছে, অন্যান্য বিভিন্ন গ্রন্থ আছে, এই প্রত্যেকের সাহায্য উনি নিয়েছেন। এবং রজতবাবু যেটা করেছেন, উনি কিন্তু শুধু বৈষ্ণব পদকর্তাদের লেখা যে গ্রন্থগুলি আছে, যেমন ধরুন চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল, এগুলো বাদ দিয়েও কিন্তু অন্যান্য যেসব বৈষ্ণব উপসম্প্রদায় আছে তাদের পুঁথিও উনি ব্যবহার করেছেন। তাদের সেই পুঁথিগুলোর থেকেও কিন্তু উনি প্রচুর তথ্য বের করেছেন, যে পুঁথিগুলো কিন্তু বৈষ্ণব সমাজ, গৌড়ীয় বৈষ্ণব যে আচার্যরা আছে তারা সেগুলোকে কিন্তু জাল পুঁথি বলে। সে মানে চৈতন্যদেবকে জানতে হলে কিন্তু কেবলমাত্র এই গৌড়ীয় বৈষ্ণব যে সম্প্রদায় আছে তাদের ওপর নির্ভর করলে চলবে না, কারণ এমন বহু সম্প্রদায় উপসম্প্রদায় আছে যারা কিন্তু সেই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হিসেবে চৈতন্যদেবকেই মানে। এমন বহু সম্প্রদায়ের কথা আপনি এই বইয়ে জানতে পারবেন। এবার আর আরেকটা জিনিস, রজতবাবু চৈতন্যদেবের কথা আলোচনা করতে গিয়ে কোথার থেকে যে শুরু করেছে আপনি ভাবতে পারবেন না। শশাঙ্ক মৃত্যু পরবর্তী যে মাৎসন্যায়, সেই যুগের পরে যে পাল বংশ প্রতিষ্ঠা পেল, পাল যুগের বাংলা কেমন ছিল তার একটা তুলনামূলকভাবে ছোট করে আলোচনা আছে। সেই সময়কার ধর্মাচরণ কীরকম ছিল, হ্যাঁ, সামাজিক কাঠামো কেমন ছিল, এবং পাল যুগের পরে সেন যুগে কৌলিন্য প্রথা আপনারা অনেকেই জানেন। বল্লাল সেনের সময় কৌলিন্য প্রথা চালু হয়, যার একটা কুফল হয়তো আজও আমরা দেখছি, আজও বয়ে বেড়াচ্ছি আমরা কিছু কিছু সেই কৌলিন্য প্রথার কুফল, যদি সেটা ডিবেটেবল, তবুও সেই সেন যুগ পরবর্তী সময়ে যে তুর্কি অধিকার হলো বাংলার, তারপর থেকে সামাজিক অধঃপতন, সামাজিক পরিস্থিতি কেমন ছিল, অর্থাৎ বাংলার সেই দিনের ইতিহাস না জানলে কিন্তু গৌড়কে অথবা চৈতন্যদেবকে জানা সম্ভব হবে না। তার মিশন, তার ভিশন, এগুলোর সম্পর্কে কিন্তু জানা যাবে না। কি করতে চেয়েছিলেন চৈতন্যদেব, কতখানি সফল হয়েছিলেন, তিনি কি পুরোপুরি সফল হন, তিনি কি ব্যর্থ হয়েছিলেন? যদি ব্যর্থ হয়েই থাকেন তো তার পেছনে কারা দায়ী? এবং সর্বোপরি এই বইয়ের যে দেখুন নাম, চৈতন্য শেষ কোথায়, অর্থাৎ সে সমস্ত কিছু তার জীবদ্দশায় অথবা তিনি যখন পাবলিক লাইফে ছিলেন সেই সমস্ত কিছুর আলোচনা তো খুবই এক্সটেন্সিভলি আছেই, সেগুলোর সাথে সাথে কিন্তু চলেছে সেই প্রশ্নের উত্তর খোঁজা, কি হলো তার শেষ জীবন, কেমন কাটল, তার মৃত্যু কিভাবে হয়েছিল, এবং কেন তিনি পাবলিক লাইফ থেকে সরে গেলেন। সে সমস্ত আলোচনা ভীষণ 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 ডিটেলে এখানে আছে। দেখিয়েছি আপনাদেরকে, বইটি যথেষ্ট মোটা, শুধু মোটা নয়, মানে প্রচুর তথ্য এবং ভীষণ মানে গুরুগম্ভীর আলোচনা আর কি এর মধ্যে আছে। আমি বলবো না লেখক এখানে কি উপসংহার টানতে চেয়েছেন, অথবা তিনি কোনো উপসংহার টানতে চাননি, তিনি নিজের মতো করে বিভিন্ন এই আপনার গবেষণার মাধ্যমে একের পর এক ধাপ পেরিয়ে 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 উনি দেখিয়েছেন যে কি হতে পারে, এটা হওয়ার সম্ভাবনা আছে। উনি একবারও বলেননি কিন্তু যে এটাই একমাত্র সত্যি, এই যে চৈতন্যদেবের এটাই হয়েছিল অথবা তার শেষ জীবন এমনটাই কেটেছিল।
তিনি আমাদের একটা ভীষণ বৈজ্ঞানিক পদ্ধতিতে বিভিন্ন সোর্স ঘেঁটে উনি দেখিয়েছেন যে কী হতে পারে, এবং সেটা যথেষ্ট যুক্তিপূর্ণ। আপনি নাই মানতে পারেন, কিন্তু আপনি একেবারে এড়িয়ে যেতে পারবেন না। এবং লেখক অবশ্যই বইয়ের শেষে কিন্তু আমাদেরকে এনকারেজ করেছেন যে আমরা আরও এ ব্যাপারে আলোচনা চালিয়ে যেতে থাকি। হয়তো কোনো দিন হয়তো এই আলোচনা চলতে চলতেই সত্যিটা হয়তো সামনে আসলেও আসতে পারে। তো এখানে সেই বিখ্যাত একটি বই, জয়দেব মুখোপাধ্যায়ের লেখা কাহা গেলে তোমা পাই, সেই বইটির কথাও কিন্তু আছে। অথচ আপনারা যদি কাহা গেলে তোমা পাই পড়ে থাকেন, আপনারা সেটি পড়ার পরে যদি এই বইটি পড়েন তাহলে বুঝতে পারবেন যে দুটোর মধ্যে পার্থক্য কোথায়। কাহা গেলে তোমা পাই কিন্তু নিরপেক্ষ থাকতে পারেনি বইটি, যথেষ্ট ভক্তিরসে সিক্ত। তার জায়গায় এটা যথেষ্ট একটি যুক্তিবাদী মন যেন এই একটি রহস্যের উদ্ঘাটন করতে চেয়েছে, তেমনটাই মনে হবে আপনাদের। তো আমি খুব বেশি কিছু বলবো না, পড়ুন, ভীষণ ভালো, কিন্তু খুব নিবিড়ভাবে, যেমনটা লেখক এই যে বইয়ে লিখেছেন, এই জায়গায় এই বইয়ের ভূমিকায় লিখেছেন নিবিড় পাঠের নির্দেশিকা। অর্থাৎ খুব নিবিড়ভাবে কিন্তু পড়তে হবে। বিভিন্ন সোর্স থেকে যে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত কিংবা আরও বিভিন্ন যেসব পুঁথি আছে সেগুলোর থেকে লাইন তুলে দেওয়া হয়েছে বিভিন্ন। সুতরাং যদি আপনারা মনে করে থাকেন যে ও তাহলে তো চৈতন্য চরিতামৃত অথবা চৈতন্য ভাগবত আমি পড়িনি, আমি জানবো কী করে বিশেষ জায়গাটি নিয়ে কী লেখা আছে, সেটা লেখক নিজেই সহজ করে দিয়েছেন। বিভিন্ন জায়গায় সেই সব মানে সেগুলো তো পদ্য আকারে লেখা, সেই লাইনগুলো তিনি তুলে দিয়েছেন এবং নিচে ব্র্যাকেটে কিন্তু লিখে দিয়েছেন যে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, হ্যাঁ, এরকমভাবে লিখে দিয়েছেন। বইয়ে মাঝে মাঝে কিছু কিছু ইলাস্ট্রেশন আছে, কিন্তু সেগুলো খুব একটি ভালো না। আমি জানি না বর্তমানে বইটি যে অভিযান পাবলিশার্স থেকে বেরোয় সেখানে কীরকম কী ইলাস্ট্রেশন আছে, তবে যাই হোক, এটা ইলাস্ট্রেশনের জন্য কিন্তু এই বই কেনার কোনো মানে নেই, এর লেখাগুলোই আসল। যারা খুব বিদগ্ধ পাঠক, যারা মানে খুব মেটিকুলাসলি রিসার্চ কিছু পড়তে চান, খুব সিরিয়াস গবেষণাধর্মী কাজ পড়তে চান, তাদের কাছে কিন্তু এটা একটা খুব আকর্ষণীয় বই। এবং যারা চৈতন্যদেবের জীবন সম্পর্কে, তার অন্তর্ধান সম্পর্কে জানতে চান, তাদের কাছে এটা বেশ, মানে আমি তো বলবো একটা মাস্ট রিড। এখানেই শেষ নয়, এরপরে আরও অনেক গ্রন্থ আছে, আরও অনেক গবেষকদের কথাও আছে, সেগুলোও আপনাদেরকে পড়তে হবে। পড়ে তারপর যদি আপনার ইন্টারেস্ট থাকে এই বিষয়ে, আপনি নিজেও গবেষণা করতে পারেন এর ওপরে। কে বলতে পারে, হয়তো আপনি আমি কোনো দিন হয়তো 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 সত্যিটা খুঁজে বার করতে পারলাম। হয়তো এই জন্যই বলছি, কারণ খুব ক্ষীণ সেই সম্ভাবনাটা। 500 বছর আগে একজন, তার কী হয়েছিল সেটা আজকে বের করা সত্যিই খুবই, মানে প্রায় অসম্ভব। হয়তো পুরোপুরি অসম্ভব নাও হতে পারে, কিন্তু প্রায় অসম্ভব একটা কাজ। বইটি আমার কাছে যেই কপিটি আছে সেটি বইচই পাবলিকেশন থেকে বেরিয়েছে, হার্ড কভারে আছে, পেজ কোয়ালিটি যথেষ্ট ভালো। তবে এই কপি তো এখন আর পাওয়া যাবে না, আপনারা কিনতে হলে অভিযান পাবলিশার্স থেকেই কিনতে হবে। বইয়ের পেছনে রজতবাবুর ছবি, রজতবাবু একজন WBCS অফিসার, তবে সেটা বড় কথা নয়। তিনি যে একজন এত কি বলবো, তিনি যে এত অসাধারণ গবেষণা করেন, তাকে গবেষক হিসেবেই আমাদের মনের মণিকোঠায় রজতবাবু থাকুন। তো এই ছিল আমার প্রথম বানানো
লং ফরম্যাটের ভিডিও। আপনারা কেমন লাগলো বলবেন, বইটি পড়বেন। তা আর যদি কোনো ইনফরমেশান বা কোনো তথ্য আমি যদি ভুল দিয়ে থাকি, তাহলে সেটাকে আপনারা একটু ভুলটা ধরিয়ে দেবেন, কারণ আমরা সবাই সবার থেকে কিছু না কিছু শিখি। আপনাদের থেকে আমি শিখব, আমার থেকে আপনারা শিখবেন, এভাবেই আর কি সবই চলবে। তো আজ এই অবধি। পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে অন্য কোনো বই নিয়ে। হয়তো এরকম ধরনেরই কোনো বই আমি নিয়ে আসব, কারণ আমি ব্যক্তিগতভাবে নন ফিকশন পড়তে ভীষণ পছন্দ করি, এবং বিভিন্ন যে ব্যতিক্রমী বিষয় যেগুলোর ওপরে নন ফিকশন লেখা, আমি সেগুলো কালেক্ট করি, পড়ি, বোঝার চেষ্টা করি। তাতে যতদিন লাগে ততদিন লাগুক, তো বোঝার চেষ্টা করি। এই বইটি শেষ করতে প্রায় 1.5 বছর সময় লেগেছিল আমার। এত কিছু আছে এখানে, প্রত্যেক পদে পদে আপনাকে কিন্তু থামতে হবে এবং ভাবতে হবে, এবং হয়তো দরকার পড়লে বিভিন্ন অন্যান্য সোর্স দেখতে হবে। খুবই উপভোগ্য একটি বই, হাইলি রেকমেন্ড করব আপনাদের সবাইকে। আজ এই অবধি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।